বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বিশেষ কারণবশত বা কিছু সমস্যার কারণে আমি গত কয়েকদিন ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। যাই হোক বন্ধুরা, এবার থেকে আমি নিয়মিত তোমাদের ভিডিও পোস্ট করব বিভিন্ন বিষয় ভিত্তিক এবং বিভিন্ন শিক্ষা সংক্রান্ত। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুসারে দ্বিতীয় সেমিস্টারের অন্যতম একটি বিখ্যাত নাটক আগুন। এই আগুন নাটকটি আজ আমি বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা বন্ধুরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখো, তাহলে এই নাটক সম্পর্কিত যাবতীয় বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এখান থেকে যাবতীয় প্রশ্নের উত্তর সহজেই দিয়ে আসতে পারবে পরীক্ষা হলে। বিজন ভট্টাচার্য রচিত আগুন নাটক একটা বিখ্যাত পালা বদলের নাটক বলা যায়। আমরা এই নাটকটি রচনার যে প্রেক্ষাপট বা কোন পরিস্থিতিতে লেখক এই নাটকটি লিখতে বাধ্য হলেন বা লিখেছেন তার প্রেক্ষাপট বা কারণ বলা যেতে পারে, সেই কারণ বা প্রেক্ষাপটটা আমরা একটু সংক্ষিপ্ত আকারে বন্ধুরা জেনে নেব। বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। প্রেক্ষাপট হচ্ছে বিংশ শতাব্দীর 4-এর দশকে বাংলার জনজীবন ব্যাপকভাবে আলোড়িত হয়ে যায়, আর এই সময় সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পটভূমি সেটা কিন্তু তৈরি হতে থাকে। আর এই সময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে, মানে 50-এর যে অকাল বা দুর্ভিক্ষ বলা যায়, মহামারী, মরক, হাহাকার, কালোবাজারি, মুনাফাবাজ, মজুদদারদের লোভ, মানে আকাশ ছোঁয়া বেড়ে যায় আর কি। এই রকম ভাবে নানান দিক থেকে জর্জরিত হয়ে ওঠে বাংলা। দিকে দিকে মানুষের হাহাকার, অর্থাৎ না খেতে পেয়ে মানুষের যে আর্তনাদ সেগুলো দেখা যায়। এক মুঠো খাদ্যের আশায় মানুষ দীর্ঘ লাইন দিতেও কিন্তু পিছপা হতো না, অর্থাৎ দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতো। পরিশেষে গিয়ে তারা কিন্তু সেই সামান্য খাবারটুকু হয়তো কখনো কখনো পেত না। মৃত্যু চারিদিকে ছড়িয়ে পড়েছে, চারিদিকে অনাহারে মৃত্যু হচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যখন মানুষের আর কোনো আশ্রয়স্থল নেই, বিশ্বাস নেই, সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই নাট্যকার বিজন ভট্টাচার্যের আবির্ভাব ঘটে। অনেকটা দরিদ্র, খেটে খাওয়া সাধারণ বুভুক্ষ, অনাহার ক্লিষ্ট মানুষদের বন্ধু রূপে কিন্তু তিনি আত্মপ্রকাশ করেন। পেশাদারির যে মঞ্চ সাফল্য, অর্থাৎ তিনি যদি ব্যবসার দিক থেকে নাটক রচনা করতেন বা নাট্য অভিনয় করতেন বা নাটক মঞ্চস্থ করতেন তাহলে হয়তো অনেক লাভ বা মুনাফা বা লাভ করতে পারতেন, কিন্তু সেই সমস্ত কিছু তিনি না তোয়াক্কা করে নিজে কি করে এই যে সমস্যাগুলো চলছে সমাজে সেই সমস্যাগুলো সাধারণ মানুষের কাছে এবং সমস্ত শিক্ষিত মানুষের কাছে তুলে ধরা যায় সেই চেষ্টাটাই কিন্তু তিনি করেছেন এবং সামাজিকভাবে নাটককে তুলে ধরার চেষ্টা, নাটকের মধ্য দিয়ে একটা প্রতিবাদ এবং মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো তুলে ধরে সমস্যার সমাধান কিভাবে করা যায় সেইটার দিকেই কিন্তু তিনি বেশি ফোকাস করেছেন, যার জন্য হয়তো তিনি আর্থিকভাবে ততটা লাভবান না হলেও কিন্তু মানুষের মন কিন্তু তিনি ব্যাপকভাবে জয় করে নিয়েছিলেন। যাই হোক, এবার আমরা এই বিষয় সংক্ষেপটা একটু জেনে নেব। নাটকের 5টা ক্ষুদ্র দৃশ্য নিয়ে এই একাঙ্ক নাটকটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। প্রথম দৃশ্যে আমরা দেখব সাধারণ সবজি বিক্রেতার পরিবার, দ্বিতীয় দৃশ্যে কৃষক পরিবার, তৃতীয় দৃশ্যে হচ্ছে কারখানার শ্রমিক পরিবার, চতুর্থ দৃশ্যে কেরানি হরে কৃষ্ণ বাবুর মধ্যবিত্ত পরিবার। প্রত্যেকটা পরিবারের সমস্যাই কিন্তু এক, খাদ্যের অভাব, অন্নের অভাব, অর্থাৎ চালের অভাব, এবং প্রত্যেককেই কিন্তু এই চালের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে প্রতিদিন গিয়ে। এই রকম একটা কিন্তু করুণ দৃশ্য আমরা এই নাটকে দেখতে পাবো। এবার আমরা লাইন ধরে ধরে এই নাটকটি পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করব এবং কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসতে পারে আমি তোমাদের বলে দেবো। তোমরা সেগুলো যদি করে যাও তাহলেই কিন্তু পরীক্ষায় 100% লিখে আসতে পারবে। যাই হোক বন্ধুরা, তার আগে আমরা জেনে নেব এই নাটকের কারা কারা অভিনয় করেছে বা নাটকের যে চরিত্র লিপি সেই চরিত্র লিপিটা তোমরা একটু
বন্ধুরা দেখে নাও, আমি বলছি তোমরা একটু শুনেও নাও। পুরুষ নেত্য, কিষান, সতীশ, জুরন, হরে কৃষ্ণ, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, চতুর্থ পুরুষ, সিভিক গার্ড, মুসলমান, মুসলমান ভাই, ওড়িয়া, দোকানি, পুরুষের ছেলে, শ্রমিক, সতীশের সহকর্মী, মধ্যবিত্ত কেরানি, নেত্যের মা, কিষানি আর কিষানের বউ, ক্ষীরি আর সতীশের বউ, মনোরমা আর হরে কৃষ্ণের, মনোরমা হচ্ছে হরে কৃষ্ণের বউ, ক্ষীরি হচ্ছে সতীশের বউ, আর কিষানি হচ্ছে কিষানের বউ। এই হচ্ছে চরিত্রলিপি। এবার আমরা প্রথম দৃশ্যে প্রবেশ করব নাটকের। তার আগে প্রথম দৃশ্যের বিষয় সংক্ষেপটা আমরা একটু সংক্ষিপ্ত জেনে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম দৃশ্যে আমরা দেখব যে দুর্ভিক্ষ জড়িত বাংলার সাধারণ সবজি বিক্রেতা পরিবারের একটা জীবন সংগ্রাম কিন্তু এখানে ফুটে উঠেছে। আকালের পরে খাদ্যের অভাব পূরণে রেশন ব্যবস্থার যে প্রচলন এবং সেই ব্যবস্থায় চালের জন্য লাইনে দাঁড়ানো, এটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো। আর লাইনে দাঁড়িয়ে যে চাল পাওয়া যাবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তবুও নিতাই এর বাবা ভোরবেলাতে সবজি বিক্রির জন্য এবং রেশনের লাইনে আগে আগে যাওয়ার জন্য নেত্য ও নেত্যের মাকে তাগাদা দিতে থাকে, মানে তারা দিতে থাকে যে আগে আগে গিয়ে এগুলো করতে, ঘুম থেকে ওঠার জন্য বলে। শেষ পর্যন্ত সবজির পয়সা সাজিয়ে নিতাই ও তার মা খুব ভোরবেলায় ভয়ে ভয়ে পায়ে কিন্তু বেরিয়ে পড়ে সবজি বিক্রি এবং রেশনের উদ্দেশ্যে। এটা হচ্ছে প্রথম দৃশ্যের সংক্ষিপ্ত বিষয়। এবার আমরা লাইন ধরে ধরে এটা ব্যাখ্যা করব। বন্ধুরা তোমরা পারলে আমার এই লেখা যেটা স্ক্রিনে দেখছো সেটার সঙ্গে একটু মিলাও এবং আমার কথাগুলো মন দিয়ে শোনো, তাহলে কিন্তু এই নাটকটি তোমাদের একেবারে জলের মতন মুখস্থ হয়ে যাবে এবং যেখান থেকেই প্রশ্ন তুলে দিক না কেন সেখান থেকে তোমরা সহজেই কিন্তু উত্তর দিয়ে আসতে পারবে পরীক্ষা হলে। বা তোমরা যদি চাও এটা পাশে মোবাইলটা চালিয়ে দিয়ে কিন্তু তোমরা শুয়ে শুয়ে বা বসে বসে এটা কিন্তু শুনতে পারো, তাহলে বারবার শোনার ফলে কিন্তু এটা একেবারে মুখস্থ হয়ে যাবে। যাই হোক, শুরু করছি প্রথম দৃশ্য। প্রত্যুষকাল, অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। এখানে দেখো প্রত্যুষকাল হচ্ছে ভোরবেলা, অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। ঠাহর শব্দের অর্থ হচ্ছে দেখা যাচ্ছে না। যেহেতু ভোরবেলা, একদম খুব ভোরবেলা, তার জন্য সবকিছু ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না। সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা আবছা, অর্থাৎ সংসারে যে সমস্ত জিনিসগুলো থাকে ঘরের মধ্যে সেগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আবছা আবছা বোঝা যাচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু যে সমস্ত শব্দগুলো রয়েছে কিছু তোমাদের কাছে আনকমন শব্দ, সেই শব্দগুলোর মানে কিন্তু তোমাদের জেনে নিতে হবে, তাহলে কিন্তু এই নাটকটি বুঝতে সুবিধা হবে। আমি মানেগুলো বলে দিচ্ছি, তোমরা সেগুলো কিন্তু মনে রেখো বা লিখে নিতে পারো। প্রত্যুষকাল বলতে ভোরবেলা, ঠাহর বলতে অনুভব, নির্ণয় বা নিরীক্ষণ করা, সাংসারিক বলতে পারিবারিক বা সংসারের সম্বন্ধীয় যে বিষয়গুলো, অপরিচ্ছন্ন মানে মলিন, নোংরা। এবার আমরা দেখো একটা কথা এখানে পেয়েছি, সেটা হচ্ছে মেটে জ্বালা। মেটে জ্বালাটা কি জিনিস? মেটে জ্বালা হচ্ছে মাটির বৃহৎ জলের পাত্র বা বড় কলস বলতে পারো, যেটা বাড়িতে থাকে জল খাওয়ার জন্য। অর্থাৎ অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে কিন্তু একটা দেখা যাচ্ছে মেটে জ্বালা অর্থাৎ জলের পাত্র। তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার উপর দেখা যায় ঝুলন্ত দু একখানা নোংরা কাপড়, একটা ছেঁড়া চট আর একখানা পুরনো ছেঁড়া কাঁথা। বন্ধুরা একটু কল্পনা করার চেষ্টা করো এগুলো। বলছে সেই মেটে জ্বালা অর্থাৎ জলের পাত্রের গায়ে পাশেই অর্থাৎ রয়েছে কি বাঁশের আলনার উপর দেখা যাচ্ছে কি ঝুলন্ত দু একটা নোংরা কাপড়, অর্থাৎ পরিবারের যেগুলো, একটা ছেঁড়া চট আর একটা পুরনো ছেঁড়া কাঁথা। এগুলো কিন্তু প্রশ্নে আসতে পারে যে কোন কি মানে পরিবেশটা বলো, ভোরবেলার নিত্যদের বাড়ির পরিবেশটা। মেঝের উপর জন তিনেক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমুচ্ছে। খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের এক পাশে এদেরকে দেখা যাচ্ছে। দেখো হঠাৎ করে এখানে স্টেজের কথাটা আসলো, কারণ হচ্ছে এটা কিন্তু নাটক। নাটক কিন্তু মঞ্চেই মঞ্চস্থ হয় বা অনুষ্ঠিত হয়, তাই এখানে কিন্তু যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে ঘরবাড়ি সমস্ত কিন্তু মঞ্চের উপর আমাদের কল্পনা করে নিতে হবে। অর্থাৎ মঞ্চের উপর আবছা নীল আলোয় স্টেজের এক পাশে দেখা যাচ্ছে কি
এই তিনজন মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। একটা মোরগ ডেকে উঠল, একজন একটু নড়েচড়ে পাশ ফিরল। ঘুমের ঘোরে কে যেন আপন মনেই বিড়বিড় করে উঠে চুপ করে গেল। অর্থাৎ ঘুমের ঘরের মধ্যে কেউ একজন বিড়বিড় করে না অনেকে, সেরকম বিড়বিড় করে আবার চুপ হয়ে গেল। মোরগটা আবার ডেকে উঠল, একটু চুপচাপ, মানে সবাই চুপচাপ হয়ে গেল। দূর গায়ের আজানের শব্দ কানে ভেসে আসছে। একটা কাক ডানা ঝাপটে ডেকে উঠল, আবার একটু চুপচাপ। মোরগটা আবার ডেকে উঠল। একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো। মনে হলো কে যেন আড়মোড়াও ভাঙছে। অর্থাৎ ভোরবেলার একটা পরিবেশ যেটা আমরা গ্রামগঞ্জে দেখি, সেই পরিবেশটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এদিকে মোরগের ডাক শোনা যাচ্ছে, এদিকে কাক ডানা ঝাপটা দিচ্ছে, আজান দিচ্ছে ভোরবেলায়। সে সমস্ত কিন্তু একটা পরিবেশ গ্রামের বা গ্রাম্য পরিবেশ কিন্তু ভোরবেলার ফুটে উঠেছে। এবার একজন ঘুম থেকে উঠলো, সে কি হচ্ছে আড়মোড়াও ভাঙছে। আড়মোড়াও শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে উঠে যে আলসেমি দূর করার জন্য বা শরীরের আড়ষ্টতা জড়তা দূর করার জন্য আমরা যেরকম ওড়ামোড়া খাই, সেটাকেই কিন্তু বলা হচ্ছে এই আড়মোড়াও ভাঙা। ঠিক আছে। পুরুষ বলছে, প্রথম চরিত্র হচ্ছে পুরুষ, হাই তুলছে, হাওয়ে, মানে আড়মোড়া ভাঙছে আর কি। ইয়েস, এইবার উঠতে হয়, আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে নে। বুঝিস তো ঠেলাডা, মনীষাদ কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনির পেছনে। মানে পুরুষ বলছে এই যে মানে ওদের যে গ্রামের ভাষা বা চলিত ভাষা, সেই চলিত ভাষা কিন্তু এখানে একদম লেখক তুলে ধরেছেন, তাই আমরাও কিন্তু সেই ভাষায় এখানে আলোচনা করব। ব্যাপারটা বলছে এইবার উঠতে হয়, অর্থাৎ উঠতে হয়, আর শুয়ে থাকলে ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না। ওদিকে বলতে ওই যে যে চালের লাইন দিতে হয় প্রত্যেক দিন, সেই লাইনের কথা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। বুঝিস তো ঠেলাটা, মণিচাঁদ, অর্থাৎ মণিচাঁদ বলে একজন যে কালকে লাইনের পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু ওদিকে চাল পাতি পাতি সেই বেলা 12টা, অর্থাৎ চাল পেতে পেতে কিন্তু বেলা 12টা বেজে যাবে। তাতেও আবার কথা আছে, চাল পাবা কি পাবা না, হয়তো পালেই না। কুরনের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে এলো। অর্থাৎ কুরন একটা ছেলের নাম, তার মা কালকে কি করলো না, খালি হাতে ফিরে এসেছিল, অর্থাৎ লাইনে দাঁড়িয়েও কিন্তু সে চাল পায়নি, কারণ ফুরিয়ে গেছিল। একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে, লোকটা বলতে পুরুষ। অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট। অর্থাৎ বিড়ি যখন জলে ভোরবেলায়, যেহেতু অন্ধকার এখনো রয়েছে, তার জন্য যখন বিড়ির আলোটা যখন টান দেয় তখন কিন্তু একটু জ্বলে ওঠে এবং আলোটা দেখা যায়। আবার যখন ছেড়ে দেয় তখন আবার সেটা নিভে যায়, আলোটা কমে যায়। এইরকম কিন্তু একটা আনাগোনা, অর্থাৎ আসা যাওয়া, আলো বাড়া কমা, আনাগোনা বলতে বাড়া কমাটা বোঝাচ্ছে, মিটমিট করছে। এই নেত্য বলি চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে, এদিকে ফর্সা হয়ে এলো, খেয়াল আছে? উঠে পড়, উঠে পড়, চাল হাজার পাতি হবে না নে দেখিস খেন। বলছে নেত্যকে বলছে যে বিশাল আরামে ঘুমাচ্ছিস, এবার কিন্তু উঠে পড়, ফর্সা হয়ে গেছে, অর্থাৎ আলো ভোর হয়ে গেছে, আর চাল পাতি পেতে হবে না যদি কিনা লাইনে ঠিক সময়ে না দাঁড়ানো হয়। আবার একটু চুপচাপ। লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে, হঠাৎ উঠে বসে গা ঝেড়ে। অর্থাৎ লোকটা চুপচাপ থাকার পর আবার পাশ ফিরে শুয়ে বিড়ি টানে, তারপর হঠাৎ করে উঠে বসে গা ঝাড়া দেয়। না, এইরকম ভাবে সময় নষ্ট করলেই হয়েছে আর কি। অর্থাৎ এরকম ভাবে সময় নষ্ট করলে কিছুই হবে না, সবকিছু পণ্ড হয়ে যাবে। পাশের ঘুমান্ত স্ত্রী লোকটির গায়ে ঠেলা মারে, পাশে যে তার স্ত্রী ঘুমিয়েছিল তাকে ঠেলা মারে। হ্যাদে ও নেত্যের মা, এই ওঠ এই বেলা, আর কত ঘুমবি কদিনই। কলমি শাক, দাঁতন কাঠি আর কলা ঠলা যা কিছু রাখিছিস খপ করে গোছায় নে। অর্থাৎ ওরা যে সবজিগুলো বিক্রি করে প্রতিদিন ভোরবেলায়, সেই হচ্ছে কমলি শাক, দাঁতন কাঠি, কলা, এই সমস্ত কিন্তু তারা রেডি রেখেছে এবং ভোরবেলায় সেগুলো গুছিয়ে নিয়ে বাজারে যাওয়ার জন্য কিন্তু নেত্যের বাবা নেত্যের মাকে বলছে। ওইগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনি গিয়ে চাল কিনবি, যত সকালে যাবি ততই ভালো। অর্থাৎ ওগুলো বিক্রি করার পরে তারপরে গিয়ে লাইনে দাঁড়িয়ে চাল কিনতে হবে, অর্থাৎ যত সকালে যাবে ততই ভালো, আর নাই চাল নাও পেতে পারে লাইনে দাঁড়ালেও।
নে উঠে পর, আর দেরি করিস নে কই। উঠলি নে এখনো, তো থাক শুয়ে তোরা, আমি চললাম। দেখো, গ্রামের ভাষা অর্থাৎ গ্রামের কৃষকদের যেটা বলছে, বারবার করে রিকোয়েস্ট করা সত্ত্বেও যখন উঠছে না, তখন সে বলছে থাক তোরা শুয়ে, আমি চললাম। তো রাগ হয়ে গেছে। গামছাখানা বার দুয়েক ঝেড়ে কাঁধের উপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে বসে নেত্যের মা। নেত্যের গায়ে ঠেলা মেরে বলে, নেত্যের মা, নিতাই, নিতু, ও বাবা নেত্য, নে উঠে পড় বাবা এই বেলা। একটা মোরগ ডেকে উঠল দূরে, একটা কুকুর ডাকছে শোনা যায়। অর্থাৎ নেত্যের মা কিন্তু নেত্যকে ডাকছে বাবা সোনা বলে, এবং এদিকে একটা মোরগ ডেকে উঠছে, আবার একটা কুকুর ডাকছে, সেটাও কিন্তু ভোরবেলায় শোনা যাচ্ছে। এবার নেত্য বলছে, বা নেত্যের চরিত্রে এসে গেছি আমরা, আড়মোড়া ভেঙে উঠে বসে, অর্থাৎ সে আড়ষ্টতা জড়তা কাটিয়ে এবং ওড়ামোড়া খেয়ে উঠে বসে। কি হয়েছে, কি সকাল বেলায়? আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, একটু ঘুমানোর জন্যই কি এক নাইনি তাল হয়েছে। মানে বাচ্চা মানুষ, সে বলছে রোজ রোজ এই লাইনের তালে ঘুম হচ্ছে না ঠিক করে, এই জন্য সে একটু বিরক্ত বোধ করছে। নেত্যের মা বলছে, ঘুমোসক্ষণ বাবা, ঘুমোসক্ষণ, দুপুরবেলা ঘুমোসক্ষণ, এখন চল নে উঠে পর খপ করে। নেত্যের মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটা ঝুড়িতে গোটো করে আনে, অর্থাৎ সওদাগুলো বলতে বাজারে যাওয়ার জন্য যেগুলো আহ নিয়ে যাবে আর কি বিক্রি করার জন্য, সেগুলোর কথা বলা হচ্ছে। সব রেডি করে। কলমি শাকগুলোর উপর, গোটো করা বলতে গোছানো, কলমি শাকগুলোর উপর নেত্যের মা বার দুয়েক জলের ছিটে দিয়ে দেয়। কারণটা নিশ্চয় সবাই বুঝতে পারছো বন্ধুরা, যে এটা হচ্ছে যাতে সবজিগুলো সতেজ বলে মনে হয়, তার জন্য একটু জলের ছিটে কিন্তু সবজিওয়ালারা দিয়ে থাকে। তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে, অর্থাৎ ছেলেকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। এটাই কিন্তু প্রথম দৃশ্যের আমরা এই ঘটনাটাই কিন্তু দেখতে পেয়েছি। এবার আমরা চলে যাব দ্বিতীয় দৃশ্যে। তার আগে দ্বিতীয় দৃশ্যর যে বিষয় সংক্ষেপটা আমি একটু বলে দিই। দ্বিতীয় দৃশ্যে আমরা দেখব যে কৃষক পরিবারের একটা যে দুর্বিষহ জীবন সংগ্রাম, সেটা কিন্তু এখানে তুলে ধরেছেন আমাদের নাট্যকার বিজন ভট্টাচার্য। একখানা চালাঘর, সামনে একটা উঠোন, ঘরের চৌকাঠে কৃষকের স্ত্রী আর বাইরে দাঁড়িয়ে কৃষক। তাদের আলোচনার বিষয় হচ্ছে চৈত্র মাসের ফসল তাদের কিছুদিনের জীবন ধারণের রসদ দিলেও তারপর কি হবে। এই চৈত্র মাসের ফসলগুলো মাচায় যদি তোলা যায় তাহলে কিছুদিনের মতো তারা নিশ্চিন্ত থাকতে পারবে, এরকম কিন্তু তারা স্বামী স্ত্রী আলোচনা করছে। এরপর কিষানির কেষ্টের মার সঙ্গে সকাল সকাল লাইনের প্রথম থেকে চাল সংগ্রহের প্রচেষ্টা আমরা কিন্তু এই দ্বিতীয় দৃশ্যে দেখতে পাবো। এবার আমরা দ্বিতীয় দৃশ্যটি লাইন ধরে ধরে এর ব্যাখ্যাটা এবং জেনে নেব। তার আগে বন্ধুরা, আমরা প্রথম দৃশ্যটা যেটা দেখেছিলাম সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে আমরা একটু জেনে নিই। নিতাই, নিতু, ও বাবা নেত্য, নে উঠে পড় বাবা এই বেলা। কে কাকে এ কথা বলেছে? নেত্যকে তাড়াতাড়ি ঘুম থেকে তোলার কারণ কি? অথবা এই প্রশ্ন আসতে পারে, অস্পষ্ট আলোয় কিছুই ভালো ভালো করে ঠাহর করা যাচ্ছে না, কোন নাটকের কোন দৃশ্য এটি? অস্পষ্ট আলোয় মঞ্চের ঘটনাবলী দর্শকের সামনে কিভাবে উপস্থাপিত হয়েছে সেটা বর্ণনা করো।